কেন্দ্রে জনতা পার্টির সরকার কেন মাত্র ৩ বছরে পড়ে গিয়েছিল জানেন? কেননা সেই সরকারের নেতাদের কোনো আদর্শ ছিল না। তাদের লক্ষ্য ছিল একটাই, ইন্দিরা গান্ধীকে সরানো এবং নিজেরা বড় বড় পদ পাওয়া। ক্ষমতার লোভ যখনই সামনে এলো, মোরারজি দেশাই, চরণ সিং আর জগজীবন রামের মধ্যে শুরু হয়ে গেল কামড়াকামড়ি। ভেঙে গেল সরকার। মমতা আর ইন্দিরা কিন্তু এক নন, কিন্তু পরিস্থিতিটা এখন অনেকটা একই রকম। তাহলে কি বাংলায় ঋতব্রতর বিদ্রোহ আসলে মমতাকে সুযোগ করে দিল একটা নতুন দুর্নীতিমুক্ত এবং লড়াকু বিরোধী দল হিসাবে নিজেদের গড়ে তোলার? ইন্দিরার মতোই কি ফিরে আসার একটা চান্স তৈরি হলো, নাকি এই ঘটনাটা আর দ্বিতীয়বার ঘটবে না? ইন্দিরা গান্ধী যেভাবে ফিরে আসতে পেরেছিলেন, মমতা আর কোনোদিনই হয়তো ফিরে আসতে পারবেন না। আসলে কি জানেন তো, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য অন্য দলে যায়, সেখানে একদিন না একদিন ক্ষমতার অলিন্দে তারা থাবা বসাবেই। এটাই ঘটে আসছে রাজনীতির ইতিহাসে। কাজেই হতে পারে কোনো না কোনো সময় সেখানে সংঘাত আসতেই পারে। মমতা ফিরবেন কি ফিরবেন না, কিংবা ঋতব্রত সুন্দরভাবে তার নতুন তৃণমূলকে চালিয়ে নিয়ে যাবেন, সেটা সময় বলবে। দেখুন, আমি জ্যোতি বসুর সময় থেকে সাংবাদিকতা করেছি। মমতার উত্থান দেখেছি, পতনও দেখলাম। 1993-এর 21শে জুলাই যেমন কভার করেছিলাম, তেমনি মমতা, শুভেন্দুর সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনও দিনের পর দিন কভার করেছি। দেখেছি কাছ থেকে সে রাজনীতি। কেন্দ্রে রাজীব গান্ধী থেকে লালকৃষ্ণ আদবানির রাজনীতি, সেটাও খুব কাছ থেকে দেখেছি। ভারতের নানা রাজ্যের রাজনীতির সঙ্গেও পরিচয় ঘটেছে কর্মসূত্রে। যেটা বুঝেছি বলা দরকার, তা হলো বিগত 36-37 বছরে রাজনীতিটা কিন্তু অনেকটা বদলে গেছে, আর বিগত 15 বছরে বদলেছে অতি দ্রুত। একটা জিনিস লক্ষ্য করেছি, মমতার সময় থেকে পুরনো সরকারের ফেলে যাওয়া স্ট্রাকচারের ওপর নতুন সরকারকে দাঁড় করানোর চেষ্টা, অর্থাৎ পুরনো সরকারের মেশিনারিকে ব্যবহার করে নতুন সরকার গঠন 15 বছরে দেখেছি। কিন্তু শাসকের খেয়াল থাকে না সে মেশিনারির রন্ধ্রে রন্ধ্রে হয়তো ঘুণ পোকা ছড়িয়ে থাকে, কাঠামোর নানা জায়গায় ঘুণ পোকা ধরে থাকে, কোনো না কোনো সময় ভেঙে পড়তে পারে সেগুলো। আর একটা জিনিস দেখেছি দীর্ঘ 36-37 বছরের সাংবাদিক জীবনে, আজ 60 বছর বয়সে এসে সেগুলো ভাবছিলাম, আর ভাবতে ভাবতে তুলনা করছিলাম। ইদানিং যেটা দেখছি মমতার সময় থেকে, সেটা হলো যেন তেন ক্ষমতার দখল নেওয়া, জনমতকে কুক্ষিগত করা, ইনস্ট্যান্ট সব কিছু পেতে হবে, ধৈর্য নেই, সবেতেই দ্রুততা। মমতা তাই বলতেন, 10 বছরের কাজ 1 বছরে করে দিলাম, 1 বছরের কাজ 2 দিনে করে দিলাম। আসলে একটা বাহবা নেওয়ার চেষ্টা হয়, কিন্তু দ্রুততার সঙ্গে যে কাজগুলো করা হয় সেখানে ফাঁক ফোঁকর থেকে যায়। মমতা সেটা বোঝেননি। আর এখন যেটা চলছে তৃণমূলের মধ্যে, সেটা অভূতপূর্ব। আসল নকল তৃণমূল যাচাইকরণ, কে আসল কে নকল। আর এই আসল নকলের কামড়াকামড়ি দেখে মনে হচ্ছে বড্ড দ্রুততার সঙ্গে দখল নিতে গিয়ে নব্য তৃণমূল যা করছে, সেটা পরোক্ষে কিন্তু মমতার কাছে বিশল্যকরণীর কাজ করছে। কেন বলছি? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, রামায়ণে শ্রী হনুমান বিশল্যকরণী সমেত পুরো গন্ধমাদন পর্বতটাই তুলে এনেছিলেন লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য। প্রশ্ন উঠছে, মমতা তৃণমূলের বিতর্কিত নেতা বিধায়কদের একটা বড় অংশকে তুলে নিয়ে গিয়ে ঋতব্রত কি মমতা তৃণমূলকে প্রাণ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল, বিশল্যকরণী জোগালো? আজ না হোক, কয়েক মাসের মধ্যে পুরোপুরি বুঝে যাবেন কেন এই কথাগুলো বলছি। আপাতত বলি, যে দুর্নীতির বোঝাগুলো মমতার কাঁধে চেপে বসেছিল, সেই বোঝা এখন বিদ্রোহীদের ঘাড়ে। অর্থাৎ ঋতব্রতের এই বিদ্রোহী মমতার পলিটিক্যাল ইমেজকে বাঁচানোর প্রথম বিশল্যকরণী হয়ে দাঁড়ালো। আপনারা কি বলেন? কিন্তু এই যে
তৃণমূলের যারা সমর্থক, যারা মমতাকে ভালোবেসে রাজনীতি করেন, তারা বলছেন একটা বড় বোঝা কিন্তু মমতার কাঁধে এখনও রয়ে গেছে। সেটাকে নামাতে না পারলে অনেক সমর্থক কর্মীরা কিন্তু সরে যেতে পারেন। কে সেই বোঝা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। অভিষেক ব্যানার্জিকে নিয়ে দলের মধ্যেও যেমন একটা ক্ষোভ ছিল, কর্মীদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু আছে। সেটা মমতা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভালো। আর না বুঝতে পারলে কর্মীরা কংগ্রেস, নব্য তৃণমূল কিংবা বামফ্রন্টের দিকেও চলে যেতে পারে। দেখুন, আজ আমরা দাঁড়িয়ে রয়েছি 2026-এ। ঋতব্রতর একটা মেগা বিদ্রোহ দেখছি, কিন্তু এই বিদ্রোহ কি মমতার ধ্বংসের কারণ হয়ে উঠবে, নাকি পুনরুত্থানের সবচেয়ে বড় বিশল্যকরণই হবে? যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের চোর বলা হতো, দুর্নীতিবাজ বলা হতো, তাদের অনেকেই এখন ঋতব্রতর মঞ্চে চলে গেছেন। তবে কি মমতা এখন সবচেয়ে পরিচ্ছন্ন নেত্রী? বলছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, দল ভাঙলে সাধারণত নেতার ক্ষতি হয়, তাই তো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। গত কয়েক বছর ধরে তৃণমূলের অন্দরে যে সমস্ত নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ছিল, যাদের নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি, বালি পাচার কিংবা গরু পাচারের মতো বড় বড় কেলেঙ্কারিতে, আজ কিন্তু তাদের অনেকেই নেই, কেউই প্রায় নেই। এই মুহূর্তে মমতার কাছে যারা আছেন হাতে গোনা, যাদের বিরুদ্ধে দুর্নীতির সেরকম কোনো অভিযোগও নেই। আসলে এই যে দলবদল, এই দলবদল কিন্তু পরোক্ষে মমতা তৃণমূলের উপকার করেছে। কর্মীরা বলছেন মমতা তৃণমূলের নেতা বা বিধায়করা কে কী কারণে ঋতব্রতের নৌকায় গিয়ে উঠলেন সেটা তারা ভালো করে জানেন। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তারা কি শুধুমাত্র ক্ষমতার লোভে ঋতব্রতের কাছে গেলেন? কেননা বহু বিধায়ক যারা দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেছেন, তারা কিন্তু ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। আর সমস্যা কিন্তু হতে পারে এই বিধায়কদের নিয়েই, কারণ যারা ক্ষমতার লোভে যান তারা কিন্তু যেখানেই যাবেন সেখানে কিন্তু ক্ষমতার খেলা খেলতে শুরু করবেন, যেটা মমতার শিবিরেও হয়েছে দেখেছেন। ক্ষমতা হারাতেই চলে গেছে অন্য শিবিরে, আর সেদিন শিবিরের দখলও নিয়ে নিতে পারে, ভবিষ্যতের কথা। কিন্তু প্রশ্ন উঠছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই নতুন শিবিরের ভবিষ্যৎ কী? ভারতের রাজনীতির ইতিহাসে জনতা পার্টির সরকার মাত্র 3 বছরে পড়ে গিয়েছিল, আপনারা সেটা জানেন। কেননা কি হয়েছিল সেটা আমি প্রথমেই বলেছি। আর একটা কথা, ঋতব্রত বলছেন গুন্ডা দমন আইন নিয়ে রাস্তায় নামবেন। ভালো কথা, রাস্তায় তো নামতেই হবে। যদি তিনি প্রকৃতপক্ষে বিরোধী বলে দাবি করেন বিজেপি সরকারের, তাহলে রাস্তায় নামতেই হবে। একই সঙ্গে যেতে হবে তাদের যে ক্ষেত্রগুলো রয়েছে, যারা যেখানকার বিধায়ক সেখানকার মানুষদের কাছেও যেতে হবে। যদি এভাবে এগোতে পারেন তাহলে হয়তো মানুষ যদি মেনে নেন, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। অন্যদিকে মমতাও যদি আবার রাস্তায় নামেন, তাহলে সেদিকেও কর্মীরা যেতে পারেন। আসলে একটা লড়াই চলছে। কর্মীরা কাকে সমর্থন করবেন, সাধারণ মানুষ কাকে সমর্থন করবেন, তার উপর নির্ভর করছে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ এবং ঋতব্রত ব্যানার্জির ভবিষ্যৎও। কেননা নেতা বদলালে দল বদলায় না, যদি কর্মী সঙ্গে থাকে। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এক ঝাঁক বিধায়ক রয়েছেন, প্রাক্তন মন্ত্রী রয়েছেন, নেতা প্রচুর রয়েছেন, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছেন নিচু তলার কর্মী কোথায়? তারা কি আসবে? যদি আসে, কতজন? সব মানুষ কি মেনে নেবেন? যদি মনে করুন, এখনও সেটা জানা যায়নি, আসল তৃণমূল হয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে শহরে ছড়িয়ে থাকা তৃণমূল কর্মী যারা মমতাকেই দেখে এসেছেন 1997-98 সাল থেকে, তারা কি মেনে নিতে পারবেন? এটা প্রশ্ন থাকছে। বাংলার মানুষও ভাবছেন। আর একটা, ঋতব্রতর অনেকে বলছেন ঋতব্রতর মঞ্চে যারা গেছেন তারা কিন্তু সুবিধাবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী। এটা তৃণমূল কর্মীরাই বলছেন, সমর্থকরা বলছেন। আজ হোক বা কাল হোক, এই শিবিরে যখনই পদের ভাগাভাগি হবে, কার আগে কে বড় চেয়ার পাবেন তা নিয়ে একটা অভ্যন্তরীণ কোন্দল
শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো না কোনো সময় নতুন চোট হয়তো নিজের ওজনেই ধসে পড়তে পারে, আর তখনই মানুষ কিন্তু আবার বিকল্প হিসেবে মমতা কেন্দ্রিক সেই চেনা স্থিতিশীল আবেগের দিকে ফিরে তাকাতে পারে। আর একটা জিনিস দেখুন, সামনে 21শে জুলাই, ইতিমধ্যেই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালনের অনুমতি পেয়ে গেছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা কলকাতা চলোর ডাক দিয়েছেন। কোথায় তিনি এবারে শহীদ দিবস পালন করবেন এখন পর্যন্ত জানা নেই, কিন্তু কার শহীদ দিবসে দলে দলে কর্মীরা যোগ দেবেন নিঃস্বার্থভাবে, এই প্রশ্নটা থাকছে। যদিও সংখ্যা দিয়ে সবসময় বিচার করা যায় না, কিন্তু বিচার করা যায় কোন তৃণমূলের লক্ষ্য কী। কেননা মমতা তৃণমূলের লক্ষ্য ছিল বিরোধিতা, বিজেপি বিরোধিতা। নব্য তৃণমূল সেটা কি করতে পারবে রাস্তায় নেমে দিনের পর দিন, বছরের পর বছর? সেটা কিন্তু কর্মীরা দেখবেন, বুঝবেন, তারপর তারা ভেবে নেবেন কার পাশে থাকা দরকার। এটা আমাদের বিষয় নয়। কিন্তু মনে রাখতে হবে যে রাজনীতিতে বিধায়করা শেষ কথা নয়। সাধারণ মানুষ যারা মমতার সমর্থক, তারা যখন ইভিএম মেশিনে ভোট দিতে যেতেন, সেই এলাকায় কে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, কোন নেতা বা প্রাক্তন বিধায়ক, সেটা দেখে ভোট দেননি। তারা ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে। যে দলই, ঋতব্রতই বলুন বা মমতাই বলুন, তাদের প্রতীক পান বা ধরে রাখুন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কর্মীরা কার পাশে, কার পাল্লা ভারী, সেই দিকে তাকিয়ে রয়েছেন বাংলার মানুষ। যারা ঋতব্রতকে পছন্দ করেন তারাও তাকিয়ে রয়েছেন, যারা মমতাকে ভালোবাসেন তারাও তাকিয়ে রয়েছেন। ইন্দিরা গান্ধীকে একসময় বলা হয়েছিল পলিটিক্যাল কেরিয়ার খতম, কিন্তু ইন্দিরা কি করেছিলেন? তিনি জানতেন বিধানসভা বা লোকসভায় তার ক্ষমতা কমেছে, কিন্তু মানুষের মনে তার জায়গা কমেনি। ইন্দিরা এসি ঘর ছেড়ে দিল্লির রাজনীতি ছেড়ে সরাসরি চলে গেলেন মাটির মানুষের কাছে। বিহারের বেলচি গ্রামে যখন দলিতদের ওপর অত্যাচার হলো, ইন্দিরা গান্ধী হাতির পিঠে চড়ে সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন। আস্তে আস্তে মানুষের সহানুভূতির হাওয়া ইন্দিরার দিকে ঘুরতে শুরু করলো। এখন এই 2026 সালে মমতার পরিস্থিতি প্রায় একই রকম। যদি তিনি বিরোধী নেত্রী হিসাবে আবার মানুষের অভিযোগ নিয়ে রাস্তায় নামেন, পুলিশি লাঠিচার্জের মুখোমুখি হন, তখন বাঙালির সে পুরনো লড়াকু মমতার আবেগ মানুষের মনে আবার জাগ্রত হবে। ইন্দিরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, ঋতব্রতের এই বিদ্রোহ কি পরোক্ষভাবে মমতাকে ঠিক সেই একই ট্র্যাকে এনে দাঁড় করিয়ে দিল না? অনেকে বলছেন এটা একটা সুযোগ মমতার। কাজী একদিকে 21শে জুলাই, অন্যদিকে খোলা ময়দান। কে কিভাবে লড়তে পারবেন তার উপর নির্ভর করছে রাজনৈতিক ভবিষ্যৎ। শেষ করছি কয়েকটা প্রশ্ন দিয়ে। ইন্দিরা গান্ধীর মতোই কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার পূর্ণ শক্তিতে উঠে আসবেন? ঋতব্রতের এই বিদ্রোহ কি সত্যিই মমতার কামব্যাকের বিশল্যকরণই হতে চলেছে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।